আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে আজ। সকাল থেকে আগারগাঁও নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 10টি বুথে এই আবেদন করছে সংক্ষুব্ধ প্রার্থীরা। আপিলের প্রথম দিন সোমবার নির্বাচন কমিশনে মোট 42টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চলে একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন বলে জানিয়েছে ইসি। মনোনয়ন বাতিল হওয়ার অভিযোগে অনেক তুচ্ছ কারণেই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল, সেজন্য আপিলের সুযোগ পেয়েছি। আমি আপিল করেছি এবং আপিল শুনানির পরে যে আমি ইনশাল্লাহ মাঠে নামবো, মাঠে নামিয়ে আমি কাজ করব এবং আমি শেষ পর্যন্ত মাঠে নামার ইচ্ছা আছে আমার। কুমিল্লা অঞ্চলের এবং দাউদকান্দির নির্বাচনী অফিস আমার প্রতিপক্ষের সাথে আতাত করে আমার এই নমিনেশনটি বাতিল করার ব্যবস্থা করেছে। আমি বিশ্বাস করি সেই প্রমাণ আমার হাতে রয়েছে। ইনশাল্লাহ শুনানির দিন আমি সেটি উপস্থাপন করব কমিশনের সামনে এবং যথাযথভাবে জাতিকে আমি সেটি জানাতে সক্ষম হব। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, সর্বশেষ কয়টি আপিল আবেদন করা হয়েছে, সেই সাথে আপিলকারীরা কি বলছেন? ফারিয়া, এখন পর্যন্ত আমরা কেন্দ্রীয় বুথ থেকে যতটুকু জানতে পেরেছি 30 জনেরও বেশি মনোনয়নপত্র বাতিল হওয়ার যেসব প্রার্থীরা আছেন তারা আপিল করেছেন এবং তারা সকাল থেকেই আসতে শুরু করেছেন। তারা আসলে গতকাল থেকে আপনি জানেন এই প্রার্থীদের আপিল করার কার্যক্রম শুরু হয়েছে এবং আজ সকালেও আমরা দেখেছি প্রার্থীদের ভিড় এখানে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কম লক্ষ্য করছি আমরা প্রার্থীদের আপিল করতে আসার যে প্রার্থীরা তাদের সংখ্যা কিছুটা কমে গেছে এখন। আর প্রার্থীরা যারা আপিল এরই মধ্যে করে গেছেন তারা কিন্তু নানা ধরনের অভিযোগও করছেন এবং তাদের কিছু অসন্তোষ রয়েছে। তারা বলছেন যে খুবই ক্ষুদ্র কিছু কারণ দেখিয়ে তাদের সেই সব প্রার্থীদের আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং আসলে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তারা আসলে চাইলে তাদের মনোনয়ন গ্রহণ করতে পারতো এবং বৈধতা দিতে পারতো। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে মনোনয়ন শুধু বাতিল হয়েছে এমনটি নয়, অনেক প্রার্থীর আসলে মনোনয়ন অবৈধ ঘোষণাও করা হয়েছে এবং যারা আসলে এখানে অনেক প্রার্থীরা আমরা দেখতে পেয়েছি যে ক্রমিক নম্বরে কারো ভুল আছে, কারো আয়কর রিটার্ন জমা কেউ দেননি এবং হলফনামায় তাদের কিছু হেরফেরের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এই কার্যক্রম কিন্তু আজ বিকেল 5টা পর্যন্ত চলবে এবং আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল যারা মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে তাদের আপিল গ্রহণ করা হবে এবং এরপরে যে নিষ্পত্তির যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসবে এবং আগামী 20 তারিখ আসলে প্রার্থীরা জানতে পারবেন যে তাদের মনোনয়ন আসলে বৈধতা দেন কিনা এবং তাদের প্রার্থিতা আসলে থাকছে কিনা। প্রার্থীরা যারা বলছেন যে অনেকেই আসলে নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ জানিয়েছে, যে নিরপেক্ষতার নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই আবার নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছেন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও কিছুটা ক্ষোভ রয়েছে যে বড় বড় দলের প্রার্থীদের প্রতি যে সহমর্মিতা বা সহানুভূতি দেখানো হচ্ছে বা তাদেরকে যে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, ছোট দলের প্রার্থীরা কিন্তু সেই সহযোগিতাগুলো পাচ্ছে না এবং তাদের সাথে যোগাযোগ করা হলে অনেক সময় আসলে তারা যোগাযোগ করছেন না, এমন অভিযোগও করছেন। তো যাদের আসলে মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আশা করছেন যে আসলে যাচাই বাছাইয়ের পরে তারা মনোনয়ন আবারও তাদের মনোনয়ন গ্রহণ বৈধতা দেয়া হবে এবং তাদের প্রার্থীতা আসলে থাকবে, তারা নির্বাচন করবেন এমনটি আশা করছেন। তো ফারিয়া, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। সাদি, আপনাকে ধন্যবাদ। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে যোগসু নির্বাচন। সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও কোনো কেন্দ্র তা শুরু হয়েছে 9টার পরে।
এরই মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত উভয় প্যানেল নির্বাচন কমিশনের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। আর ছাত্র শক্তির প্যানেল অভিযোগ করেছে নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। এছাড়াও তারা ছাত্র শিবিরের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ করেছে শৃঙ্খলার দায়িত্বে থাকা বিএনসিসির সদস্যদের বিরুদ্ধে। এদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক নামে শিক্ষকদের একটি সংগঠন। অন্যদিকে ক্যাম্পাসের মধ্যে অবৈধভাবে প্রবেশের অভিযোগে নারীসহ একাধিক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীদের একটি অংশ। তবে অপ্রতিকার পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যারা কেন্দ্রে রয়েছেন, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং যারা কেন্দ্রে বিভিন্ন বিভিন্ন প্রার্থীর এজেন্ট হিসেবে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। সবাই এই নির্বাচনের ব্যাপারে পজিটিভ মত দিয়েছেন, ভালো শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে যুক্ত হচ্ছেন সর্দার রাজীব। রাজীব, ভোট গ্রহণের কি অবস্থা, এছাড়া কি বলছেন ভোটাররা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান ফটকের সামনে। আমরা যদি একটু দেখাই যে এখনও কিন্তু এইখানে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এখন প্রায় 2টো বাজে, তারপরেও কিন্তু এখনও ভোটাররা আসছেন এবং ভোট দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করছেন। যদিও মাইকে বারবার বলে দেওয়া হচ্ছে 3টার পরে ক্যাম্পাসের ফটক বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যারা এখনও সড়কে বা আশেপাশে অবস্থান করছে, অর্থাৎ ক্যাম্পাসের বাহিরে অবস্থান করছেন, সেই সকল ভোটারদের অচিরেই ভেতরে প্রবেশ করার জন্য বলা হচ্ছে, যেহেতু 3টার পরে আর ভেতরে কেউ ঢুকতে দেওয়া হবে না। আমরা যদি একটু বলি যে আজকে সকাল 8:30 থেকে এখানে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে 9টার সময় এবং কোনো কেন্দ্রে 9টার পরেও ভোট গ্রহণ শুরু হয়েছে। যেহেতু শীতের সময়, এই শীতের কারণে ভোটারদের উপস্থিতিও সকালবেলা কম ছিল। তারপরে সূর্য ওঠার সাথে সাথে, অর্থাৎ বেলা গড়ার সাথে সাথে কিন্তু মধ্যাহ্নের পর থেকেই ভোটারের উপস্থিতি বাড়ে এবং এই ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময়সীমা যদিও নির্ধারণ করা রয়েছে বিকেল 3টা পর্যন্ত, তবে যেটা মনে হচ্ছে যে 3টার পরেও ভোট গ্রহণ হতে পারে, যেহেতু মাইকে বারবার বলে দেওয়া হচ্ছে যে 3টার মধ্যেই মূল ফটক বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ ভেতরে যারা থাকবে তারা ভোট দিতে পারবে 3টার পরেও। আর একটু বলে রাখি যে এইখানে কিন্তু সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চললেও মধ্যাহ্নের পর বেশ কয়েকটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এর মধ্যে শিক্ষার্থীদের একটি অংশের সঙ্গে একজন মধ্যবয়সী ব্যক্তির সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তিনি বহিরাগত এবং তিনি নির্বাচন পরিচালনার কোনো দায়িত্বের সাথেও নেই, এমনকি তিনি শিক্ষার্থীও নয়, তারপরেও তিনি অবৈধভাবে বা জোর করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন, এরপরেই তারা বাধা দেন। এই সময় কিন্তু আরেকজন নারীকেও পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। এরপরে আমরা আরও 2জন নারীকে পুলিশের হাতে সোপর্দ করতে দেখেছি, যার মধ্যে আমরা সর্বশেষ জানতে পেরেছি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী ছিলেন এবং তাকে পরে পুলিশ ছেড়ে দিয়েছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা যদি আরেকটু বলে রাখি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি এমনকি র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এখানে কিন্তু সাজোয়া যান পর্যন্ত রাখা দেখছি। পুলিশের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় তারা রয়েছেন। আর আমরা যদি আরেকটু কথা বলে রাখি যে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই কিন্তু এই নির্বাচন চলছে। ছাত্র শিবির সমর্থিত প্যানেল, ছাত্র দল সমর্থিত প্যানেলকে পক্ষপাতের অভিযোগ বা আধিপত্য বিস্তারের অভিযোগ বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। একইভাবে ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন, নির্বাচন কমিশনের পক্ষপাতের অভিযোগ করছেন। এছাড়াও ছাত্র শক্তি প্যানেল থেকে কিন্তু ছাত্র দল এবং ছাত্র শিবির উভয়ের বিরুদ্ধেই কিন্তু নির্বাচনে আধিপত্য বিস্তারের অভিযোগ করেছেন। এই ছিল। রাজীব, আপনাকে ধন্যবাদ। বিএনপি ক্ষমতায় গেলে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে, যাতে কেউ নির্যাতিত না হয়। দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী
মোটরযান চালক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, বিএনপি এমন একটি সমাজ করতে চায় যেখানে সিএনজি উবার চালকরা হবেন সম্মানিত, রাষ্ট্রীয়ভাবে তাদের পেশাকে মূল্যায়ন করা হবে। একজন ট্যাক্সি চালক তার সমাজে যেমন মূল্য রয়েছে, একজন এমপিরও সমাজের একই মূল্য রয়েছে, কেউ কম কেউ বেশি নেই। আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ৩১ দফা কর্মসূচি, তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জনের মধ্যে ৮ জন দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এমন তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। আর আগাম ঘোষণা অনুযায়ী আগামীকালের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে বিকেল ৩:৪৫ ব্রিফিং করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে ৮ জন ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এছাড়া ৩ জন গুরুত্বপূর্ণ সাক্ষী, তারাও বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছি। জুলাই যোদ্ধাদের বিচার নয়, বরং সুপরিকল্পিতভাবে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, কয়েকটি মিডিয়া জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীর নামে সত্য মিথ্যা যাচাই না করেই নেতিবাচক সংবাদ প্রচার করছে। সোমবার গভীর রাতে কারামুক্ত জুলাই যোদ্ধা সুরভির টঙ্গীর বাসায় গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ। তিনি আরও বলেন, সুরভির বিরুদ্ধে করা মামলাটি বানোয়াট ও ষড়যন্ত্রের একটি অংশ। জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাজ দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে। এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে ৫ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা জমি দখল করেছে। সেই ঘটনাকে লুকানোর জন্য, প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। ছিনতাই, ডাকাতি ও মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত থানা থেকে লুট হওয়া রিভলভার সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। সংবাদ সম্মেলন করে র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় রিপন, জুয়েল, জাহিদ ও বাবা আরমানকে গ্রেফতার করে র্যাব। বাবা আরমানের কাছে থেকে জার্মানের তৈরি .32 রিভলভার ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব। জব্দ করা রিভলভারটি থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র, যা পরে এই সন্ত্রাসীরা কিনে নেয় বলেও জানায় র্যাব। ডাকাতি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও ছিনতাইয়ের কাজে এই অস্ত্র ব্যবহার করত অভিযুক্তরা। পুরো মিরপুর ডিভিশন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে অধিক্ষেত্র আছে, সেই অধিক্ষেত্রে যতগুলো অবৈধ অস্ত্র এবং এ ধরনের চিহ্নিত সন্ত্রাসী আছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ব্যক্তিগত লাইসেন্সকৃত অস্ত্র যিনি থানায় জমা দিয়েছিলেন, তারপর সেই থানাটা লুট হওয়ার পরে থানার অস্ত্রের সাথে এই ব্যক্তিগত যে লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমাকৃত, সেটিও তারা লুট করে এবং সেই অস্ত্রগুলো বিভিন্ন হাত বদল হয়ে তার কাছে এসেছে। ২৪-এর আন্দোলনের কারফিউ এবং গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ ৫ অভিযোগের সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামি পক্ষের শুনানি চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চলছে এই বিচার। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষীর জন্য ১১ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এইসব মামলায় গ্রেপ্তার মোট 18 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত একটি সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্পদগুলো ঠিকমতো কাজে লাগানো যায়নি, তাই পর্যাপ্ত গবেষণা পলিসি সাপোর্ট প্রয়োজন। যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি বহুমুখী হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভে ভেসেল HMS এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। ভেসেলটি সমুদ্রের তলদেশ, গভীরতা এবং অন্যান্য সামুদ্রিক তথ্য সংগ্রহ করবে, যা বাংলাদেশের সামুদ্রিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানানো হয় বৈঠকে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ অন্যান্যরা। নরসিংদীর পলাশে মণি চক্রবর্তী নামে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার সুলতানপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত মণি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তর সাধার চর গ্রামের ছেলে। পুলিশ জানায়, গেল রাত 9টার দিকে মণি চরসিন্দুর বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মণি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। হত্যার রহস্য উদ্ঘাটন সহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। তীব্র শীত ও হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দিনাজপুরে ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের শ্রমজীবী মানুষের জীবন। অতিরিক্ত কুয়াশায় বোরোর বীজতলা ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকরা। 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে পদ্মাপাড়ের জনপদ পাবনার ঈশ্বরদী। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। দুদিন ধরে সূর্যের দেখা নেই চুয়াডাঙ্গায়। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও হাড় কাঁপানো শীতে জৌবথবু, শরীয়তপুর, পঞ্চগড়, টাঙ্গাইল, খুলনা সহ বিভিন্ন জেলার জনজীবন। দেশজুড়ে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাড়তে শুরু করেছে পোড়া রোগী। শীত থেকে বাঁচতে, আগুন পোহাতে, আবার কেউ বা গরম পানি ব্যবহার করতে ঝলসে গিয়ে চিকিৎসা নিতে আসছে হাসপাতালে। আগের দিনে 40 জন চিকিৎসা নিলেও শীত মৌসুমে দিনে অন্তত 70 জনেরও বেশি পোড়া রোগী হাসপাতালে আসছে। চিকিৎসকরা বলছেন, শীতে এমন পোড়া থেকে বাঁচতে সচেতনতাই একমাত্র সমাধান। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা স্থায়ী হতে পারে অন্তত আরও 1 সপ্তাহ। এমন পরিস্থিতিতে শীত থেকে বাঁচতে আগুনের তাপে উষ্ণতা নেয়ার চেষ্টা করে থাকেন অনেকেই। আগুনের তাপে শীত থেকে বাঁচার চেষ্টা করলেও ঘটছে উল্টো ঘটনা। আগুন থেকে দুর্ঘটনার শিকার হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া বেশিরভাগ মানুষের বয়স 60 ঊর্ধ্ব। আবার ছোট্ট শিশুরা গরম পানিতে ঝলসে পড়া ক্ষত নিয়ে আসছে হাসপাতালে। রোগীর আত্মীয়রা বলছে, শীত থেকে বাঁচতে গিয়ে বড় দুর্ঘটনা বাসা বেঁধেছে তাদের। আমার বউ আগুন লাগছে, আগুন লাগার পরে পানি দেওয়া নিবাইয়া এই হসপিটালে আমি নিয়ে আসছি। গ্যাসের মধ্যে আগুন পোয়াইতে গেছে। 75 বছর বয়স আমার মা, তারপরে কাপড়ের মধ্যে আগুন লেগে গেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের তথ্য বলছে, শীতের আগে যেখানে দিনে 40 জন রোগী জরুরি বিভাগে ভর্তি হলেও নভেম্বর থেকে বাড়তে শুরু করেছে এই সংখ্যা। এখন দিনে 70 জনের বেশি রোগী আসছে হাসপাতালে।
চিকিৎসকরা বলছেন ঝলসানোর ঘটনায় শুরুতে পোড়া জায়গায় স্বাভাবিক পানি ঢালতে হবে, এরপর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো শীতের সময় আসলে এই সংখ্যাটা বেড়ে 65-70-এ চলে যায়, অনেক সময় আরো বেশি আসে। বার্ন হলে যেটা উচিত যে 15 থেকে 20 মিনিট একদম রানিং যে ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে সেটাকে ওয়াশ আউট করা, যাতে করে কুলিংটা হয়। এবং বার্নের আমাদের কিন্তু যত সময় যেতে থাকে ডেপথ, যেটা গভীরতা, সেটা বাড়তে থাকে। তো ওয়াশ আউট হয়ে গেলে আসলে ওই গভীরতাটা কমে যায়। যত দ্রুত সম্ভব যে সমস্ত জায়গায় বার্নের রোগীদের সেবা দেওয়া হয় সে সমস্ত হাসপাতালে অতি দ্রুত ওই রোগীদেরকে নিয়ে যাওয়া উচিত। শীতের সময় এমন পোড়া দুর্ঘটনা থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। অর্থায়ন ও বন্ডেজ ওয়্যারহাউস সুবিধা নিশ্চিত করা গেলে হস্তশিল্প হয়ে উঠতে পারে দেশের $100 কোটি রপ্তানি খাত। ইতোমধ্যে এই শিল্প থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাট জাতীয় কার্পেট পণ্য, ধাতব পণ্য, পাথর ও বাঁশ বেতের পণ্য রপ্তানি করা হচ্ছে। যদিও ভালো যোগাযোগ ও অনলাইনে সক্রিয় থাকার মাধ্যমে এই খাত থেকে বছরে $1 বিলিয়ন পণ্য রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এদিকে এই শিল্পকে এগিয়ে নিতে 5 থেকে 7% সুদে অর্থায়নের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে শিল্প প্রতিষ্ঠান, গবেষক ও সরকারি প্রতিনিধিদের সমন্বয় বাড়ানোর প্রতি জোর দিয়েছে SME ফাউন্ডেশন। ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে জানাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। রফিক, আপনি সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন? ফারিয়া, নিয়মিত অফিস করছেন তারেক রহমান, তারই ধারাবাহিকতায় কিন্তু আজ বেলা 11:55 দিকে তিনি গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন এবং এসে তিনি বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। তার মধ্যে ঢাকা 17 আসনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সে সকল নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমান বৈঠক করছেন। এছাড়াও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দও কিন্তু কার্যালয়ে প্রবেশ করেছিলেন এবং তাদের সঙ্গে একটু বৈঠক করেছেন। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা 17 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে নেতাকর্মীদের নিয়ে কিন্তু আজকের তিনি বসেছিলেন এবং কর্মপরিকল্পনা ঠিক করার জন্যই কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে নির্বাচনী অফিসগুলো, নির্বাচনী ক্যাম্প সব মিলিয়ে নির্বাচনী যে কার্যক্রম থাকে সেই কার্যক্রম পরিচালনা করার জন্য নেতাকর্মীদের সঙ্গে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কিন্তু এই কার্যালয়ে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন যুবদলের সভাপতি মোনায়েম মন্না। তিনি কিছুক্ষণ আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেছেন বলে আমরা জানতে পেরেছি। আসলে তারেক রহমান প্রতিদিনই কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন এবং যেহেতু সামনে নির্বাচন কেন্দ্রিক আসলে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনকে সামনে রেখে দলের যে কৌশল নীতি নির্ধারণী যারা রয়েছেন সে নীতি নির্ধারকরা মিলে আসলে নির্বাচনী কৌশলগুলো আসলে ঠিক করছেন এই বৈঠকগুলো থেকে। তো ফারিয়া, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রফিক, আপনাকে ধন্যবাদ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।